যে জাতি জঙ্গল পরিষ্কার করে পাথুরে জমিতে সোনা ফলাতে জানে, তারা আজ ক্ষুধার জ্বালায় লবণ চা খেয়ে দিন কাটায়। 4 বছরের শিশুকে কি খাওয়াবে, সেই দুশ্চিন্তায় ছানিবাস্কের মতো মায়েরা চোখের জল ফেলেন গির্জার বারান্দায় বারান্দায়। আশ্চর্যের বিষয় হলো 1855 সালের সেই বীরত্ব গাথা কিংবা সিধু কানুর আত্মত্যাগ আজও আমাদের জাতীয় পাঠ্যপুস্তকে উপেক্ষিত। আকাশে তখন শরতের মেঘ নয়, উঠছিল পোড়ালাশের গন্ধ আর ঘরবাড়ির ছাই। গাইবান্ধার সাহেবগঞ্জ বাগদা ফার্মের দিগন্তে আগুনের লেলিহান শিখা যখন আদিবাসী পল্লীগুলোকে গ্রাস করছিল, তখন কি উপরওয়ালা দিকভুল করেছিলেন? নিজ দেশের পুলিশ আর প্রশাসনের বুটের তলায় যখন পিষ্ট হচ্ছিল শ্যামল হেমব্রম কিংবা মঙ্গল মার্ডির প্রাণহীন দেহ, তখন কি মানবতা মুখ লুকিয়েছিল বনের গভীরে? হাসপাতালের বেডে হাত করা, ডান্ডা বেরিয়ে পড়া রক্তাক্ত ডিজেন টুডুর যন্ত্রণাকাতর চোখ যেন আজন্মের এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে এই সভ্য সমাজের দিকে। আমরা কি এই দেশের কেউ নই? তবে কেন বারবার আমাদের রক্তে রঞ্জিত হবে এই জনপদ? গাইবান্ধার গোবিন্দগঞ্জে 2016 সালের সেই বিভীষিকাময় দিনটি কেবল একটি উচ্ছেদ অভিযান ছিল না, ছিল কয়েক শতাব্দীর লালিত বঞ্চনার এক নির্মম বহিঃপ্রকাশ। 1842 একর জমি মহিমাগঞ্জ সুগার মিলের জন্য অধিগ্রহণ করা হয়েছিল এই শর্তে সেখানে কেবল আখ চাষ হবে। কিন্তু চুক্তি লঙ্ঘন করে যখন প্রভাবশালীরা সেখানে তামাক ও ধান চাষ শুরু করলো, তখন আদিবাসীরা তাদের হারানো ভিটে ফিরে পেতে চেয়েছিল। আর তার বিনিময়ে তারা পেল বুলেট, আগুন, স্বজন হারানোর হাহাকার। যে রাষ্ট্রকে তারা নিজেদের ভেবেছিল, সেই রাষ্ট্রের কাঁটাতারের আড়ালে আজ তারা ভূমিহীন, দেশহীন, যাযাবর। সাঁওতালদের এই কান্নার ইতিহাস কোনো নতুন চিত্রনাট্য নয়, এর শেকড় প্রথিত আছে আজ থেকে প্রায় 250 বছর আগের সেই রক্তঝরা সাঁওতাল হুল বা বিদ্রোহের ইতিহাসে। 1855 সাল 30 জুন ভগানাডি গ্রামের মাঠ থেকে যে দ্রোহের আগুন জ্বলে উঠেছিল, তার মূল কারিগর ছিলেন 4 ভাই, সিধু, কানু, চাঁদ ও ভৈরব। সাথে ছিলেন অকুতোভয় 2 বোন, ফুলমণি, ঝালমণি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদার আর সুদখোর মহাজনদের অমানবিক শোষণে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এই শান্তিপ্রিয় পরিশ্রমী জাতি। ঋণের জালে আটকে পড়া আদিবাসীদের গবাদি পশু, এমনকি ঘরের নারীদের পর্যন্ত ইজ্জত কেড়ে নিত শোষক গোষ্ঠী। সেই অন্ধকারের বিরুদ্ধে তারা হাতে তুলে নিয়েছিল চিরাচরিত তীর, ধনুক আর টাঙ্গি। সাঁওতাল বিদ্রোহ ছিল উপমহাদেশের প্রথম সংঘবদ্ধ গণসংগ্রাম। সিধু কানুর ডাকে সেদিন 30,000 সাঁওতাল দিল্লির তাক কাঁপিয়ে দিতে কলকাতা অভিমুখে লং মার্চ শুরু করেছিল। তাদের দাবি ছিল অতি সাধারণ, জমি চাই, মুক্তি চাই। কিন্তু সাম্রাজ্যবাদী ব্রিটিশ বাহিনীর আধুনিক বন্দুক আর কামানের সামনে আদিবাসীদের আদিম অস্ত্র বেশিক্ষণ টিকতে পারে। ভাগলপুর আর বীরভূমের রাঙামাটি সাঁওতালদের রক্তে সেদিন আরো লাল হয়ে উঠেছিল। মেজর জার্ভিসের ভাষায় সেটা যুদ্ধ ছিল না, ছিল একপাক্ষিক গণহত্যা। প্রায় 15 থেকে 25,000 বিদ্রোহী সেদিন প্রাণ দিয়েছিল বুক চিতিয়ে। কেউ পালায়নি, কেউ পিঠ দেখায়নি, কিন্তু বশ্যতাও স্বীকার করেনি। সিধু, কানু কিংবা বীর ফুলমণির রক্ত বৃথা যায়নি। ব্রিটিশরা বাধ্য হয়েছিল সাঁওতাল পরগনা গঠন করতে এবং তাদের বিশেষত্ব দিতে। আশ্চর্যের বিষয় হলো 1855 সালের সেই বীরত্ব গাথা কিংবা সিধু কানুর আত্মত্যাগ আজও আমাদের জাতীয় পাঠ্যপুস্তকে উপেক্ষিত। সবচেয়ে মজার বিষয় হলো 2024-এর 5ই আগস্ট আবার পড়ছি। সবচেয়ে আশ্চর্যজনক হলো 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভেঙে ফেলা হয়েছিল সিধু ভাস্কর্য, অথচ তাদের সেই রক্তঝরা পথ ধরে এসেছিল 1857 সিপাহী বিপ্লব কিংবা 71-এর মহান মুক্তিযুদ্ধ। সাঁওতালেরা কেবল ব্রিটিশ খেদা আন্দোলনে নয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও সম্মুখ সারিতে থেকে লড়াই করেছিল। কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়েও এই মাটির সন্তানদের আজও নিজ ভূমিতে পরবাসী হতে হচ্ছে। আজও রাজশাহীর তানোরের কোনো হোটেলে সাঁওতাল শিক্ষকদের আলাদা থালায় ভাত খেতে দেওয়া হয়। আজও উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের আদিবাসীরা জীবন দেয় এক মুঠো ফসলি জমির জন্য। সঞ্জীব রঙের ভাষায় সংবেদনশীলতা হারানো এক ধরনের জাতীয় অসুস্থতা। যে জাতি জঙ্গল পরিষ্কার করে পাথুরে জমিতে সোনা ফলাতে জানে, তারা আজ ক্ষুধার জ্বালায় লবণ চা খেয়ে দিন কাটায়। 4 বছরের শিশুকে কি খাওয়াবে, সেই দুশ্চিন্তায় ছানিবাস্কের মতো মায়েরা চোখের জল ফেলেন গির্জার বারান্দায় বারান্দায়। রাষ্ট্রের চোখে
তারা হয়তো কেবল সংখ্যালঘু কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা আদিবাসী, কিন্তু মানবিক বিচারে তারা এই মাটির আদি মালিক, এই মাটির সন্তান। সাঁওতাল বিদ্রোহের 170 বছর পূর্ণ হতে চলল, কিন্তু তাদের হুল বা মুক্তি আজও শেষ হয়নি। আজও তাদের দেবতাকে ডাকার আগে পুলিশের গুলির শব্দ শুনতে হয়। তবুও সাঁওতালেরা স্বপ্ন দেখে, জানেন, তবুও সাঁওতালেরা স্বপ্ন দেখে একদিন তাদের সন্তানরা সম্মানের সাথে মাথা উঁচু করে এই দেশে বাঁচবে। সেই স্বপ্ন পূরণের দায়ভার কেবল সাঁওতালদের নয়, বরং এই রাষ্ট্রের। রাষ্ট্র যদি তার সংবেদনশীলতা ফিরে না পায়, যদি আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি আর ভূমি অধিকার নিশ্চিত না করে, তবে ইতিহাসের কাছে আমাদের সবাইকে অপরাধী হয়ে থাকতে হবে। শোষণের নীল নকশা আর আগুনের লেলিহান শিখার মাঝে দাঁড়িয়ে আজও দূর থেকে কানে আসে সাঁওতালদের সেই চিরচেনা গান, সিদো কানহু খুরখুরি ভেতরে। সেই সুর আমাদের মনে করিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত অবিচার থাকবে, ততক্ষণ পর্যন্ত সাঁওতালদের হুল বা বিদ্রোহ থামবে না। কারণ শালবনে ফুল ফোটানোর যেমন শেষ নেই, আদিবাসীদের অস্তিত্ব রক্ষার লড়াইয়েরও তেমন কোনো শেষ নেই। ঈশ্বর হয়তো তাদের ভুলে যাননি, হয়তো তিনি অপেক্ষা করছেন আমাদের বিবেকের জেগে ওঠার, আমাদের চোখের লজ্জার।